হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের আমি সেমিস্টার 1-এর তোমার চ্যাপ্টার 5 ঘর্ষণ এর এমসিকিউ এর সিরিজ নিয়ে এসেছি, যেখানে আমাদের আগের বছর তোমার এই চ্যাপ্টারটির যে সিরিজটা কমপ্লিট করেছিলাম, যেখানে 26 পর্যন্ত 31 পর্যন্ত এমসিকিউ ছিল, যেটা তোমাদের নতুন যে বইটা সেই বইয়ে কিছু আপডেট হয়েছে, কিছু এমসিকিউ সেম রয়েছে। তো সেই হিসাবে আমরা আগের যে এমসিকিউগুলো যেগুলো করেছিলাম সেগুলোকে বাদ দিতে হচ্ছে না, দেখলাম। শুধু একটু জেনে নাও আপডেটগুলো কি। আপডেট হলো যে প্রথম যে ভিডিওটা আগের, সেখানে আগে ছিল বোধহয় 1 থেকে 11 বা সামথিং, এখন বর্তমানে পাবে তুমি ওখানে 1 থেকে 5, 1, 2, 3, 4, 5, আর পাবে 7, 8, 9, 7, 8, 9। শুধুমাত্র 6 নম্বর এমসিকিউটা পাবে না, তার পরিবর্তে তুমি ওখানকার যে 6 নম্বর এমসিকিউ এবং 10, 11 যে এমসিকিউগুলো থাকবে সেগুলো আরও টোটাল 11টা এমসিকিউ করানো আছে প্রথম পার্টে, যেখানে তোমাদের নতুন বইয়ে রয়েছে 8টা এমসিকিউ, টোটাল 3টা এমসিকিউ তুমি ওখানে এক্সট্রা পাচ্ছ, যেটা করে নাও তোমার পরীক্ষায় কাজে লাগবে। ওকে, তার মানে শুধু 6 নম্বর এমসিকিউটা তোমার ওই প্রথম পার্টে থাকছে না। তো তুমি যখন ক্লাসটা করবে তখন যে এমসিকিউগুলো ডাউট হবে সেগুলো যখন আমার ভিডিও দেখবে, তখন 6 নম্বর এমসিকিউটা কিন্তু পার্ট 1-এ পাচ্ছ না। পার্ট 2-তে তুমি পাচ্ছ 10 থেকে 17, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই 1 থেকে 9 তুমি পার্ট 1-এ পাচ্ছ, সেখানে কিন্তু তোমাকে নাম্বারগুলো একটু এদিক ওদিক হতে পারে, তোমাকে কিন্তু ভালো করে মিলিয়ে করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, পার্ট 2-তে তুমি 10 থেকে 17 পাচ্ছ, আশা করি এটা পরপর পাবে, শুধু নাম্বার একটু এদিক ওদিক হবে, কারণ আগে তোমার সেখানে 12 থেকে সামথিং ছিল, 12 থেকে সামথিং 21 পর্যন্ত ছিল। তো তার মধ্যেই তোমার বইয়ের 10 থেকে 17 যে 8টা এমসিকিউ পুরোটাই এই পার্টের মধ্যে থাকছে, তাছাড়া যেগুলো এক্সট্রা এমসিকিউ থাকবে করে নেবে, কাজে লাগবে। নেক্সট পার্ট 3-তে তুমি যেটা পাচ্ছ সেটা হলো 18 থেকে 26, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, আরও 9টা এমসিকিউ, ঠিক আছে। 9টা এমসিকিউ পুরোটা পেয়ে যাচ্ছ, তবে সেইখানে যদি কোনো এক্সট্রা এমসিকিউ থাকে সেটা করে নিও, সেটাও তোমার কাজে লেগে যাবে। তো বর্তমানে আজকে পার্ট 4 করতে হচ্ছে, যে পার্ট 4-এ তুমি পেয়ে যাবে 27 থেকে দিকে 34 অবধি তোমাদের নতুন বই অনুযায়ী, এবং অধিকার 6 নম্বরটা, এই কটা এমসিকিউ তুমি পেয়ে যাচ্ছ, দিয়ে তুমি আপাতত ঘর্ষণের এমসিকিউ সিরিজটা কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। আমার ক্লাসে, আমার চ্যানেলে তুমি ঘর্ষণের সবটা এমসিকিউ কভার পেয়ে যাচ্ছ, যেগুলো ছিল না সেগুলো আজকের ক্লাসে কমপ্লিট হচ্ছে পার্ট 4-এ, ঠিক আছে। প্লে লিস্ট সাজানো থাকবে, তুমি ঘর্ষণের সমস্ত প্লেলিস্ট এমসিকিউ এর সেমিস্টার 1-এর প্লেলিস্ট যখন ঘাটবে, তখন ঘর্ষণের যে এমসিকিউগুলো দেখবে সেখানে থাম্বনেইলে ঠিকমতো সব লেখা আছে কোনটাতে কোন এমসিকিউ আছে। তাছাড়া তুমি তোমার বইয়ে বইয়ের মধ্যে যে কটা এমসিকিউ আছে সবটি আমার চ্যানেলে পেয়ে যাবে, একটু ভালো করে খুঁজলেই হয়ে যাবে, ঠিক আছে। না পেলে কমেন্ট করবে, আমি আছি। তো যাই হোক, আজকে 27 থেকে এমসিকিউগুলো করার আগে কয়েকটা একটু হালকা করে আপডেট করে দিই তোমাকে ঘর্ষণ নিয়ে। আশা করি তোমরা আগের এমসিকিউগুলো করেছো এবং যথেষ্ট আপডেট রয়েছো, ঠিক আছে। তবু একটু হালকা আপডেট করে দিই যে ঘর্ষণ কী জিনিস। মনে করো কোনো একটা বডি আর কোনো একটা বডির ওপর রয়েছে কন্ট্যাক্টে, হ্যাঁ, থেকে যদি ও সামনের দিকে কোনো একটা ফোর্সে ধরুন মুভ করতে চাই, তাহলে উল্টো দিকে এই ঘর্ষণ বলটা চলে আসে এই মেঝে বরাবর, ঠিক আছে। মেঝের সাথে সংস্পর্শ বরাবর এই ঘর্ষণ ফোর্স চলে আসে, ঠিক আছে। আচ্ছা, নর্মালি এর ওয়েটটা এমজি নিচের দিকে কাজ করে, এর উপরে কাজ করে নর্মাল রিঅ্যাকশন ফোর্স বা লম্ব প্রতিক্রিয়া বল, এগুলো আশা করি জানো। এবার এই যে ঘর্ষণ বলটা, এটা হলো একটা সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নিজেকে অ্যাডজাস্ট করতে পারে। মনে করো তোমার যখন কোনো বস্তুকে তুমি বল প্রয়োগ করছো, তখন ঘর্ষণ বলটা চলে এসছে। এবার যদি বস্তুটা মুভ না করে, তার মানে কি ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের সমান, নইলে ঘর্ষণ বল বেশি নয়, কিন্তু বেশি হলে তো আবার এদিক মুভ করে যাবে, সেরকম নয়, প্রযুক্ত বলের সমান। এবার তোমার প্রযুক্ত বল যদি তুমি বাড়াও, তাতেও যদি দেখো মুভ না করছে, তার মানে ঘর্ষণ বলটা নিজেকেও বাড়িয়েছে। অর্থাৎ ঘর্ষণ বলটা কিন্তু সেলফ অ্যাডজাস্টিং ফোর্স, নিজেকেও চেঞ্জ করতে পারে। কতক্ষণ চেঞ্জ করতে পারে? যতক্ষণ ওর ম্যাক্সিমাম মান, ঠিক আছে, সীমাস্ত মান, ওর পরে কিন্তু আর নিজেকে আর বৃদ্ধি করতে পারে না, তখন কিন্তু বলটা মুভ করতে লেগে যায়। তো যতক্ষণ ও চেঞ্জ করতে পারে, ততক্ষণ তোমার কোনো দুটো বস্তুর যে কন্ট্যাক্টে থাকলে যে ঘর্ষণ বলটা কাজ করে, সেই ঘর্ষণ বলটা নাথিং বাট প্রযুক্ত বলের সমান হয়। বাট যখন ও সর্বোচ্চ মানে পৌঁছে যায়, তখন কিন্তু ওই ঘর্ষণ বলের মান হয় F = μn, ঠিক আছে। মিউ হলো ওই দুটো সারফেসের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক, ইন্টু এন হলো লম্ব প্রতিক্রিয়া। তাহলে এফ এর মান μn কখন ইউজ করবে? যখন তুমি ঘর্ষণ বলটা প্রযুক্ত বলের সর্বোচ্চ পৌঁছে গেছো, এর থেকেও ঘর্ষণ বলটা ওই সারফেসের এর থেকে বেশি বাড়বে না, তখন কিন্তু সর্বোচ্চ পৌঁছে গেছো। তখন কিন্তু প্রযুক্ত বল আর ঘর্ষণ বল সেম, সেই সময়ও সেম, তারপর থেকে আর সেম না, ঠিক আছে। তবে কতক্ষণ তুমি ঘর্ষণ বলকে প্রযুক্ত বলের সমান বলতে পারবে? যতক্ষণ বস্তু মুভ করবে না। যখনই বস্তু মুভ করার মতো হয়ে যাবে, তখন কিন্তু ঘর্ষণ বল তার সর্বোচ্চ পৌঁছে যাবে, তখন F = μn। আর এই মিউটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বা ঘর্ষণ গুণাঙ্ক,
ঠিক আছে। এই ঘর্ষণ গুণাঙ্কটা কিন্তু আবার মানে মিউ এস দিয়েও লেখা হয়, কারণ এটা তখনও কিন্তু স্থির অবস্থায় আছে, এখনো মুভ করেনি। যখন মুভ করে যাবে তখনই কিন্তু এফটা হয়ে যাবে মিউ কে এন, তখন কিন্তু কাইনেটিক ফ্রিকশন চলে আসবে। ঠিক আছে, তখন এফটা মিউ কে সমান, মানে এই একই জিনিসের গুণফলের সমান, কিন্তু মিউটা তখন মিউ কে হয়ে যায়, তখন কি চলো মানে ঘর্ষণটা চলো ঘর্ষণ হয়ে যায়, মানে চলতি অবস্থায় যে ঘর্ষণটা কাজ করে। ঠিক আছে, তো এই হলো ঘর্ষণ বলের মান। আচ্ছা, তার মধ্যে এনটা এম জি সমান হয় অনেক সময়, হ্যাঁ, তখন সেটা হয় মিউ এম জি। যদি আপ ডাউন যদি ফোর্স মানে বস্তুটা কোনো মুভমেন্ট না থাকে, এই বরাবর থাকতে পারে, কিন্তু আপ ডাউন মানে বস্তুটা আকাশে উড়ে যাচ্ছে না বা মাটির তলে চলে যাচ্ছে না, এরকম যদি থাকে তাহলে কিন্তু এন আর এম জি সমান হবে, সেক্ষেত্রে এফ ইকুয়াল টু মিউ এম জি ইউজ করতে পারবে। এই হলো একটা। আচ্ছা আচ্ছা, মনে করো একটা বস্তু বলি, একটা কথা, যে মনে করো কোনো একটা বস্তু মুভ করছে, ঠিক আছে, কোনো একটা মনে করো গাড়ি বলো মুভ করছে, গাড়ি চালাচ্ছে মনে করো মুভ করছে, ঠিক আছে। এবার সামনের দিকে কোনো বলের কথা বলেনি, জাস্ট মুভ করছে বলেছে, ঠিক আছে। এবং তখন যদি এর উপর ঘর্ষণ বল লাগে, ঠিক আছে, মনে করো তুমি সাইকেল চালাচ্ছে রাস্তার মধ্যে হঠাৎ করে সাইকেলে প্যাডেল করা বন্ধ করে দিলে, তার মানে কি, তার মানে এবার তোমার মধ্যে কিন্তু আর কোনো তুমি এক্সট্রা ফোর্স দিচ্ছ না, মানে সামনের দিকে কোনো ফোর্স নাই। এবার যদি প্যাডেল করা বন্ধ করে দাও, আস্তে 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 দেবে, তোমার সাইকেলটা থেমে যাচ্ছে। কেন থামছে? কারণ তোমার উপর একটা ঘর্ষণ বল কাজ করছে, ঠিক আছে। এবার ঘর্ষণ বলটা যে শুধু ঘর্ষণ বল কাজ করছে, সামনের দিকে বল তো তুমি দেওয়া বন্ধ করে দিছো, এই ঘর্ষণ বলের জন্য তোমার কিন্তু আস্তে 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 রিটার্ডেশন মানে মন্দন হয়, হতে 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 তুমি থেমে যাও। এবার মন্দন কতটা হয় সেটা যদি বের করতে চাও, তাহলে ঘর্ষণ বল এফ ইকুয়াল টু হয় আমরা জানি মিউ এন, এটা তো, তাহলে এফ এই মানে এখান থেকে আবার এন মানে হয় এম জি, মিউ এম জি। তাহলে ঘর্ষণ বলটা হলো যদি, তাহলে মন্দন যদি মানে ঘর্ষণ বলের জন্য যদি তোমার মন্দন হয়, তাহলে এটাকে বলতে পারি এম এ, এইটাই হলো সেই মন্দন। তাহলে এখান থেকে এ ইকুয়াল টু এম এম কেটে গেলে মিউ জি। তাহলে কোনো বস্তু যদি মানে চলমান অবস্থায় থাকে এবং তার উপর যদি মানে ফোর্স লাগানো বন্ধ করে দেওয়া হয়, তারপরে সেই ঘর্ষণ বল যদি ধীরে ধীরে থামতে শুরু করে, তখন তার উপর যে মন্দনটা কাজ করে সেটার মান হয় মিউ জি। ওকে, আচ্ছা আর কি আর কি আর কি আচ্ছা, আর এটা একটা জানতে পারো, যদি নততল বরাবর কোনো বস্তু থাকে তাহলে তার এমজি কাজ করে এই বরাবর, এইটা যদি তার অ্যাঙ্গেল থিটা হয় তাহলে তার সাথে লম্ব হবে, এই অ্যাঙ্গেলটাও থিটা হবে, তখন এটা হয় এমজি কস থিটা, আর এটা হয় এন অবশ্যই, আর এদিকে কাজ করে এমজি সাইন থিটা, আর এই বরাবর কাজ করে ফ্রিকশন এফ। ঠিক আছে, ওকে, তাহলে এইটা হলো এই ডায়াগ্রামটা, আশা করি তোমরা জানো। তার মানে এখানে যদি বলতো মানে নর্মালি যদি ফ্রিকশন না থাকতো তাহলে বস্তুটার ত্বরণ হতো জি সাইন থিটা, কারণ এটা নেট বল, কিন্তু যদি ত্বরণ থাকে তাহলে নেট বল হয় এম জি সাইন থিটা মাইনাস এফ ফ্রিকশন। ঠিক আছে, এবার ফ্রিকশনটা তো অবশ্যই, এবার যদি ফ্রিকশনের দিকে কোনো বল লাগাও তখন আলাদা ব্যাপার, সেগুলো অঙ্ক করতে করতে বুঝবো, তবে নততলের এই কোয়েশনটাও জানা দরকার। ঠিক আছে, তাহলে এখানে এন ইকুয়াল টু হয় এম জি কস থিটা, ঠিক আছে। আর যদি ইন কেস এই থিটাটা বিরাম কোণ হয়, কি বললাম, বিরাম কোণ মানে জাস্ট এর পরেও মুভ করবে, এখনো মুভ করেনি, তাহলে সেই কেসে ফ্রিকশনের মানটা এম জি সাইন থিটার সমান হবে। ঠিক আছে, এই দুটো সমান হবে, কারণ মুভ করেনি না, মুভ না করলে কি মানে ফ্রি বডি ডায়াগ্রাম কী বলে যে সব ফোর্সগুলো নেটগুলো জিরো হবে। তাহলে আবার এফ মানে হয় মিউ এন, তাহলে এখান থেকে হয় মিউ এন ইকুয়াল টু এম জি সাইন থিটা, এখান থেকে যদি এটাকে ভাগ করে দাও তাহলে মিউ ইকুয়াল টু হবে এম জি কেটে যাবে ট্যান থিটা। ঠিক আছে, এটা ট্যান থিটা মানে বিরাম কোণ আর মিউ এর মধ্যে একটা রিলেশন, এটাও তোমার আপাতত লাগবে। আর একটা মানে ঘর্ষণ কোণ হয় তার সাথেও রিলেশন থাকে, কিন্তু আশা করি যে কটা অঙ্ক বাকি আছে তার মধ্যে দরকার পড়বে না বলে আর করালাম না। আগের এমসিকিউগুলো করার সময় করিয়েছি, থিওরি পড়ানোর সময় পড়েছি, আশা করি তোমরা জানো। তো আমরা এবার এমসিকিউ ঢুকি। হ্যাঁ চলো, 6 নম্বর এমসিকিউটা কি বলছে পড়। বলছে একটা আনত তলের ওপরে একটি বস্তু ঠিক সাম্যাবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুভূমিকের সঙ্গে আনত তলের সর্বাধিক নতি হবে, মানে এই প্রবলেমটা দিয়েছে, এই মিউ ইকুয়াল টু ট্যান থিটা। ঠিক আছে, তার মানে থিটা ইকুয়াল টু হবে, এখান থেকে করতে পারিস, থিটা ইকুয়াল টু হবে ট্যান ইনভার্স মিউ, হয়ে গেল, বুঝলি, এই প্রবলেমটা দিয়েছে। আচ্ছা এখানে কি আবার করলাম তো, আবার বলে দিচ্ছি তাহলে। এই হলো নততল, এখানে একটা বস্তু জাস্ট সাম্যাবস্থায় আছে, তার এটা হলো সেই বিরাম কোণ, এটা থিটা হলে এটা জাস্ট এর সাথে লম্ব, কিন্তু ওজন সবসময় কাজ করবে ভূমির সাথে লম্ব হবে, ভূমির দিক করে। তাহলে এটা থিটা হলে এটাও থিটা, তাহলে এর কম্পোনেন্ট এম জি কস থিটা, আর এই কম্পোনেন্টটা এম জি সাইন থিটা, আর উল্টো দিকে কাজ করবে ফ্রিকশন, আর উপর দিকে কাজ করবে নর্মাল রিয়াকশান ফোর্স। নর্মাল রিয়াকশান ফোর্স ইকুয়াল টু এম জি কস থিটা হবে, কারণ ওপর বরাবর কোনো মুভমেন্ট নাই, আবার সাম্যাবস্থা বলেছে মানে ফ্রিকশনটা হবে এম জি সাইন থিটার সমান।
আবার ফ্রিকশন মানে আমরা জানি মিউ এন হয়, তাহলে এখানে যদি বসিয়ে দিস তাহলে মিউ এন ইকুয়াল টু এমজি সাইন থিটার সমান। তাহলে এখান থেকে যদি এটাকে যদি 2 বলিস, এটাকে যদি 1 বলিস, 2 ভাগ 1 করিস, তাহলে পাবি এন মিউ এন বাই এন ইকুয়াল টু এমজি সাইন থিটা বাই এমজি কস থিটা, এমজি কেটে গেল, এন কেটে গেল, মিউ ইকুয়াল টু ট্যান থিটা, দ্যাট ইজ থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মিউ। অপশন এ। ঠিক আছে, আবার করে দিলাম। কি আছে, চল নেক্সট 27 নম্বর কি বলছে, এম ভর আর পি ভরবেগ সম্পন্ন একটি বস্তু একটি অমসৃণ অনুভূমিক তলের উপর দিয়ে চলছে। বস্তুটিকে এক্স দূরত্বে থামানো হলে বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? এই যে বললাম যে মনে কর একটা বস্তু চলতে মানে এবার ওর সামনে এক্সট্রা কোনো বলের কথা বলেনি, এবার ও অমসৃণ একটা অনুভূমিক তলের উপর দিয়ে চলছে, এক্স দূরত্বে গিয়ে থেমে গেছে, তাহলে ওর চল ঘর্ষণ গুণাঙ্ক মানে ঘর্ষণ গুণাঙ্ক কত হবে? তো ব্যাপারটা হলো যে ইউ কত, ইউ চেয়েছে কি ইউ বলে দেয়নি, তো ধরে নিলাম ওর প্রাথমিক বেগ ইউ। ঠিক আছে, মানে চলছে তো, থামেনি তো, অন্তিম বেগটা 0, ঠিক আছে, থামবে, আর ট্রাভেলিং ডিস্টেন্স এক্স গিয়ে থামবে, তাই তো বলেছে। পি এম ভরের বস্তু, পি ভরবেগ সম্পন্ন একটি বস্তু আর কি, অমসৃণ তলে ওপর দিয়ে চলছে, এক্স দূরত্বে থামানো হলে বস্তু ও তলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক কত? আচ্ছা, চলছিল, এক্স দূরত্বে গিয়ে থামবে। আচ্ছা, যেহেতু এখানে ঘর্ষণ কাজ করছে, যদি ঘর্ষণ গুণাঙ্ক মিউ হয়, ঘর্ষণ গুণাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমি তোদের আগেই বললাম ওর উপর যে রিটার্ডেশন কাজ করে সেটা হলো মিউ জি, এটা হলো কাজ করে রিটার্ডেশন। ডান, তাহলে রিটার্ডেশনে পেয়ে গেলাম। তাহলে আমরা জানি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, তাহলে ভি কত 0, ইউটা ইউ স্কোয়ার রাখলাম, মাইনাস 2 ইন্টু এ হলো মিউ জি ইন্টু এস হলো এক্স। তাহলে এখান থেকে বলতে পারি ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 মিউ জি এক্স। ডান, এবার বোথ সাইডে আমি এম স্কোয়ার গুণ করে দিলাম, তাহলে এম স্কোয়ার ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 এম স্কোয়ার মিউ জি এক্স। তাহলে এখান থেকে বলতে পারি এটা পি স্কোয়ার ইকুয়াল টু 2 এম স্কোয়ার মিউ জি এক্স। এখান থেকে কী সম্পর্ক চেয়েছে? ঘর্ষণ গুণাঙ্ক চেয়েছে, তাহলে মিউ ইকুয়াল টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2 এম স্কোয়ার জি এক্স। অপশন মিলা, অপশন বি। দেখ বুঝলি কিনা, এরকম টাইপের সব অনেকগুলো আছে। চল নেক্সট 28 নম্বর একটা চিত্র দিয়েছে, চিত্রটা ভালো করে দেখ এবং বলছে চিত্র অনুযায়ী এফ বলের মান সর্বোচ্চ কত হলে ব্লকটি স্থির থাকবে। আচ্ছা, এই হলো ব্লক। আচ্ছা, বলছে ব্লকটার উপর এখানে দিয়েছে, আমি এখানে দিচ্ছি, এটাই বেস্ট হবে। এখানে এফ বল প্রযুক্ত হচ্ছে, যেটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণ করে। ভালো কথা। আচ্ছা, ভর এম ইকুয়াল টু √3 কেজি আর মিউ ইকুয়াল টু হলো 1/2√3। প্রশ্ন হলো এফ এর মান কত হলে ব্লকটি স্থির থাকবে। আচ্ছা, ব্লকটি যদি স্থির থাকতে হয় তাহলে এর উপর ক্রিয়াশীল সমস্ত ফোর্স এর নেটগুলো 0 হবে। ঠিক আছে, তো শুরু করি। প্রথমত এফ যদি এইভাবে কাজ করে, আমি এফটাকে একটু বাড়িয়ে নিলাম সমানভাবে, কারণ ভেক্টর এটা রুলস আছে যে তুমি যদি মানে ভেক্টরটাকে বাড়িয়ে যদি মানটা সমান রাখো তাহলে নিতেই পারো, কোনো অসুবিধা নেই। কেন, তাহলে আমার কম্পোনেন্ট করতে সুবিধা হবে। তাহলে যদি বাড়িয়ে নিই তাহলে এটা 60 হলে এটা 60, তাহলে এটার এই বরাবর একটা কম্পোনেন্ট হবে আর এই বরাবর একটা কম্পোনেন্ট হবে। এই কম্পোনেন্ট হবে এফ কস 60 ডিগ্রি আর এইটা হবে এফ সাইন 60 ডিগ্রি। ভালো করে বুঝলি? বস্তুটার উপর এফ ফোর্স দিচ্ছি এইভাবে, তাহলে তার দুটো কম্পোনেন্ট হবে, একটা এফ কস 60, একটা এফ সাইন 60। এফ কস 60 জন্য বস্তুটা এগাবে, এফ সাইন 60 জন্য বস্তুটার ওয়েট আরও বাড়বে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ভালো কথা, অসুবিধা নেই। আচ্ছা, এই বরাবর নিচের দিকে আরেকটা আবার এমজি পার্সোনাল কাজ করছিলই, ওকে, আর ওপর দিকে কাজ করছে এন লম্ব প্রতিক্রিয়া বল। ভালো কথা। আর যেহেতু সামনের দিকে ও মুভমেন্ট করার মানে ইচ্ছাই রয়েছে, তাহলে পিছন দিকে কাজ করে ফ্রিকশন, আর তলটা অমসৃণ বলে দিয়েছে। তাহলে যা যা ফোর্স হলো সব কালেকশন হলো ভাই। এফ কস 60 সামনে কাজ করছে, তার দরুন ফ্রিকশন পেছনে কাজ করছে। নিচের দিকে কাজ করছে এফ সাইন 60, এই ফোর্সের দরুন। এমজি কাজ করছে নিজের ওয়েটের দরুন, আর উপর দিকে কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল এন। এবার ইকুয়েশন অফ মোশনগুলো যদি করিস, এবার ওভারঅল বস্তুটা সাম্যাবস্থায় আছে, তার মানে সবার টোটাল নেট ফোর্স সব দিকে 0। তাহলে নেট ফোর্স সব দিকে 0 মানে ডান দিকের ফোর্স ইকুয়াল টু বাম দিকের ফোর্স, বা ওপরের ফোর্স ইকুয়াল টু নিচের ফোর্স। তাহলে এখান থেকে আমি বলতে পারি এক নম্বর ইকুয়েশন এফ কস 60 ডিগ্রিটা ইজ ইকুয়াল টু হবে ফ্রিকশন এফ।
1 নম্বর হয়ে গেল। 2 নম্বর এদিকে n ইকুয়াল টু হবে mg প্লাস f সাইন 60 ডিগ্রি। চল ব্যাস হয়ে গেল। এবার এই দুটো ইকুয়েশন সলভ করে তোকে বের করতে হবে f এর মান কত। দেখ f এর এমন মান নিলাম যাতে অপোজিট ফোর্সগুলো ইকুয়াল হয়ে গেল, তার মানে কি সাম্যাবস্থাতেই আছে, জাস্ট মুভ করবে এরকম অবস্থায় আছে, কিন্তু এখনো মুভ করেনি। সো এটা হলো ইকুয়েশন। এই ইকুয়েশন দুটো সলভ করে এফ এর মান যেটা আসবে সেটাই তোর অ্যান্সার। তো সলভ কর ভাই, কী করে সলভ করবো? প্রথমে এফ ইকুয়াল টু এখানে মিউ এন, ওকে ভালো কথা। তাহলে এফ কস 60 ইকুয়াল টু মিউ এন, ভালো কথা। মিউ এন মানে আবার এম জি প্লাস এফ সাইন 60, ভালো কথা। মিউ কি বলেছে 1/2√3, এদিকে এফ বের করতে হবে। আর cos 60 মান বোধহয় হাফ, কসের দিক থেকে 0, cos 60 মান হাফ, আস্তে আস্তে বাড়ে, না cos 0 1, তারপর √3/2, হ্যাঁ হাফ, cos 60 মান হাফ। এদিকে এম কত √3, জি কত 10 ধরে নিলাম, প্লাস এফ তো বের করতে হবে সাইন 60 মান √3/2। ঠিক করছি তো ভাই, সাইন 60 cos 60 মানগুলো, সাইন 60 সাইন 0 সাইন 30 1/2, তারপরে 1/2 √3/2, ঠিকই আছে। আচ্ছা চল নেক্সট, এখান থেকে ক্যালকুলেশন করলে প্রথমত 8 আর 8টা কেটে দিলাম, তাহলে এদিকে এফ ইকুয়াল টু ডাইরেক্ট 1/√3 ঢুকিয়ে দিই, তাহলে এদিকে 10 প্লাস এদিকেও কেটে যাবে f/2, দ্যাট ইমপ্লাইজ এদিকে নিয়ে চলে আসলে f মাইনাস f/2 ইকুয়াল টু 10, দ্যাট ইমপ্লাইজ f/2 ইকুয়াল টু 10, দ্যাট ইমপ্লাইজ f ইকুয়াল টু 20 নিউটন। তাহলে 20 নিউটন ফোর্স দিতে গেলে বস্তুটা সাম্যাবস্থা থাকবে। সো অপশান হচ্ছে এ। MCQ 29 কী বলছে পর? বলছে একটা মোটর গাড়ির হেডলাইটের পাল্লা 40 মিটার, মানে ও 40 মিটার পর্যন্ত দেখাতে পারে। রাস্তা আর টায়ারের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.5 হলে গাড়ি চালানোর বেগের বিপদসীমা কত? গাড়ি চালানোর বেগের বিপদসীমা বলতে ও 40 মিটার অবধি দেখতে পাচ্ছে, তারপরে দেখতে পাচ্ছে না, তো হঠাৎ 40 মিটারের শেষ জায়গায় যদি ও বিপদ দেখে তাহলে ওকে ব্রেক মারতে হবে এবং 40 মিটার পর্যন্ত গিয়ে যেতে থামতে পারে, ঠিক আছে, ঘর্ষণটাকে যদি ওকে ম্যানেজ করতে পারে, ঠিক আছে। মানে ও এক কথায় 40 মিটার আগে যদি গাড়ি বন্ধ করে দেয় তাহলেও যাতে ঘর্ষণের জন্য, মানে ঘর্ষণ গুণাঙ্কের জন্য, মানে রিটার্ডেশন হতে হতে, মন্দন হতে হতে ও যাতে 40 মিটার দূরত্বে গিয়ে থামতে পারে, ঠিক আছে। এটা কিন্তু ব্রেক করা না, ঠিক আছে, ব্রেক করে তো থেমে যাবো সামনেই, এটা হলো গাড়িটা বন্ধ করে দেওয়া। বিপদ সীমা মানে গাড়িটা এমন স্পিডে চালাবো যাতে বন্ধ করলেও ঘর্ষণের দরুন আমি 40 মিটারে গিয়ে থেমে যেতে পারি, তাহলে সেই হিসাবে আমাকে গাড়িটা চালাতে হবে। সেটা দেখি কী হতে পারে। তো প্রথমত মানে আমাকে বক্তব্য হলো এক্স ইকুয়াল টু 40, এস মানে এস ইকুয়াল টু 40, আমি সর্বোচ্চ এস 40 গিয়ে যেতাম, থেমে যেতে হবে, ভি ইকুয়াল টু 0 হয়ে যেতে হবে, ঠিক আছে। তাতে ইউ ইকুয়াল টু কত হওয়া উচিত এটা আমাকে জানতে চেয়েছে, ঠিক আছে। এবার দেখ প্রশ্নটা হলো যে আমাকে আর ঘর্ষণ গুণাঙ্ক মিউটা দিয়ে দিয়েছে তোর রাস্তার 0.5, এটা বলে দিয়েছে। এবার ইউ এর মানটা কী হতে গেলে আমি 40 মিটারে গিয়ে থামতে পারবো, এটা হলো বক্তব্য। যেই মুহূর্তে আমি আমার মানে কোনো ফোর্স লাগানো বন্ধ করে দেবো, অ্যাক্সেলারেট করা বন্ধ করে দেবো, গাড়ির চাবি বন্ধ করে দেবো, গাড়ি চলতে চলতে সেই সময় ও 40 মিটার গিয়ে যাতে থামতে পারে তার জন্য আমার ইউ এর মান বা বেগ কত বেগে চালাতে হবে সেটাই গল্প। তো আমরা কি জানি, যখন কোনো গাড়ি চলতে চলতে ওর মানে ছেড়ে দেওয়া হয়, মানে ঘর্ষণের ভরসায় ছেড়ে দেওয়া হয়, তখন তার উপর যে মন্দন কাজ করে সেটা ইকুয়াল টু মিউজি। ব্যাস হয়ে গেল, চল কাজ শেষ। তাহলে আমরা জানি এস ইকুয়াল টু, আর কী বের করতে দিয়েছে, কী বের করতে দিয়েছে, টাইম নাকি ইউ বের করতে দিয়েছে। তাহলে আমি ইউজ করি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as হয়ে গেছে। ভি কত 0, ইউ বের করবো মাইনাস 2 ইন্টু এ কত মিউ জি, এস কত 40, দ্যাট ইজ ইকুয়াল টু দ্যাট ইমপ্লাইজ ইউ স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 0.5 ইন্টু 10 ইন্টু 40, দ্যাট ইজ ইকুয়াল টু যাই হোক সরি, তা কত হলো এদিকে 0.5 মানে হাফ 2 কেটে গেল, বাদ 40 10 400, ঠিক আছে। তাহলে ইউ ইকুয়াল টু 400 রুট করলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে তুই যদি 20 মিটার পার সেকেন্ডে গাড়ি চালাস তাহলে যে কোনো মুহূর্তে গাড়ি মানে যদি 40 মিটার দূরে তোর হেডলাইটে দেখতে পারিস যে বিপদ চলে এসছে, গাড়ি বন্ধ করলেও তুই বিপদ পর্যন্ত একদম টাচ করার আগের মুহূর্তে গাড়িটা থামিয়ে নিতে পারবি। অল দ্য বেস্ট। চল নেক্সট অপশন সি 30 নম্বর নেক্সট অঙ্ক। এটা করার জন্য তোর একটু
মানে ঘূর্ণন সাম্য এই কেসটার বা বলের ভ্রামক এই জিনিসটা একটু বুঝতে হবে, যেটা তোরা মানে পরের চ্যাপ্টারের দিকে ওই স্থিতিবিজ্ঞান চ্যাপ্টারটা থেকেই বুঝতে পারবি। তবু একটু বোঝানোর চেষ্টা করছি, হ্যাঁ বোঝার চেষ্টা কর। যে আমরা জানি কোনো বস্তুর উপর যদি নেট ফোর্স 0 হয় তাহলে বস্তুটা স্থির অবস্থায় থাকে, ওকে। বাট কোনো বস্তুর উপর যদি দেখা যায় দুটো ফোর্স ডিফারেন্ট লাইনে কাজ করছে, ঠিক আছে, দুটো ফোর্স যদি ডিফারেন্ট লাইনে কাজ করে তাহলে বস্তুটা কিন্তু ঘূর্ণন শুরু হয়। এবং এই সময় কোনো একটা আলম্বের সাপেক্ষে বস্তুটা ঘোরে, ঠিক আছে। এবং এই সময় ঘূর্ণনটা তত ভালো হয় যত বলের ভ্রামকটা ভালো হয়। এবং বলের ভ্রামকটা কি জিনিস, এই যে বলগুলো এখানে অ্যাপ্লাই হচ্ছে এই বলের সাথে এই আলম্ব থেকে বলগুলোর লম্ব দূরত্ব, এই গুণফলটাকে বলা হয় বলের ভ্রামক। সব থেকে ভালো তোকে একটা কল দিয়ে বোঝাচ্ছে, হ্যাঁ কল দেখেছিস তো, এই কেমন একদম জানি না, হ্যাঁ এর মধ্যে কল দিয়ে বোঝাচ্ছি। হ্যাঁ এই কলের ক্ষেত্রে, এই কলটার ক্ষেত্রে এইটা যদি আলম্ব হয়, হ্যাঁ তুই যদি এখানে ফোর্স লাগাস আর এখানে ফোর্স লাগাস আর এই আলম্বের ওপর ফোর্স লাগাস, কোন ক্ষেত্রে বলতো কলটা খুব স্মুথলি মানে তুই ইউজ করতে পারবি? এই চাপা কল তোরা এই বর্তমান যুগের বাচ্চারা দেখেছিস কিনা জানি না, যারা দেখেছিস তারা বলতে পারবি যে তুই যদি বলটা এখানেও মনে কর এফ, এখানেও এফ, তিনটা এফই যদি সমান মানে হয় তবুও তুই জানিস যে এই এফটার জন্য স্মুথলি কলটা ঘুরবে। তার মানে কোনো বস্তু যখন ঘোরানোর ব্যাপার থাকে তখন শুধুমাত্র বল দেখা হয় না, বলটা আলম্ব থেকে যার রেসপেক্টে জিনিসটা ঘুরছে তার থেকে কত দূরে সেটাও দেখতে হয়। এবং এই বলটার ভ্রামক হলো এফ ইন্টু, আর বলের তাকে বলা হয় বলের ভ্রামক। তাহলে বলের ভ্রামক কী জিনিস, কোনো মানে ঘূর্ণনশীল বস্তুর ক্ষেত্রে এই যে বলটা প্রয়োগ করেছি সেই প্রযুক্ত বল অ্যাজ ওয়েল অ্যাজ আলম্ব থেকে তার দূরত্ব, এই গুণফলটাকেই বলা হয় বলের ভ্রামক। তাহলে এই বলটার ভ্রামক হলো এফ ইন্টু 0, তার মানে এই বলের ভ্রামক 0, ফলে এখানে এই মানে এই আলম্বের উপর বল প্রয়োগ করে তুই বস্তুটাকে ঘোরাতেই পারবি না। এবার এখানে এফ ইন্টু এইটুকু ডিস্টেন্সটা যদি বলিস, এটা ও নাম দিলাম, এটা এ নাম দিলাম, এটা বি নাম দিলাম, ও এ, তাহলে এখানে বস্তুটা ঘুরবে, ঠিক আছে। কিন্তু তার থেকে এফ ইন্টু ও বি অনেকটা বেশি বলে এখানে বস্তুটা আরও স্মুথলি ঘুরবে, ঠিক আছে। মানে এই বলের ভ্রামকটা সর্বোচ্চ, ওকে। এবার বলের ভ্রামক কিন্তু ভেক্টর রাশি, ঠিক আছে। এবং বলের ভ্রামক কিন্তু ভেক্টর রাশি, তার দিকটা হয় আলম্ব বরাবর, ঠিক আছে। মানে যদি মানে এইভাবে ঘোরে ক্লকওয়াইজ তাহলে আলম্ব বরাবর ভেতর দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ করলে আলম্ব থেকে বাইরের দিকে। এবং যেহেতু বলের ভ্রামক ভেক্টর রাশি তার এখানে কিন্তু চিহ্ন ইউজ করতে হয়, পজিটিভ নেগেটিভ ইউজ করতে হয়। এবার মনে কর যে বলের ভ্রামকটা কি বললাম, যে বলের ভ্রামকটা তোর ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করতে পারবে সেই বলের ভ্রামকটাকে তুই বলবি নেগেটিভ, কি বললাম নেগেটিভ। আর যে বলের ভ্রামকটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন সৃষ্টি করবে সেই বলের ভ্রামকটাকে বলবি পজিটিভ। এবার তোর ইচ্ছা যে তুই যদি ক্লকওয়াইজটাকে পজিটিভ বলিস তাহলে অ্যান্টি ক্লকওয়াইজটাকে নেগেটিভ বলবি, তোর ইচ্ছা সেটা আমি বললাম। এবার তুই যদি উল্টা করিস কোনো অসুবিধা নেই, তবে তোকে বলের ভ্রামকের সময় চিহ্ন ইউজ করতে হবে, ঠিক আছে। এটা হলো একটা ব্যাপার যে বলের ভ্রামক, ঠিক আছে। এবার মানে যতটুকু বুঝলি বুঝ, অঙ্কটা বোঝার চেষ্টা কর। এখন যদি নাও বুঝিস অঙ্কটা, যখন আমি স্থিতিবিজ্ঞান অঙ্ক করাবো সেটা করে আবার একটু ব্যাক করে এটা দেখিস, তখন ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ এখন অঙ্ক চলে এসছে আগে, এবার সব কিছু তো আর সবসময় মানে শেখানো হয় না, তো একটু অসুবিধা হতে পারে, চেষ্টা করবো বোঝার। অঙ্কটা কি বলছে, অঙ্কটা বলছে তোর ডাব্লু ওজনের একটা মইকে মসৃণ দেয়ালে আনতভাবে রাখা আছে। মানে এটা হলো মসৃণ দেয়াল, এটা তোর মেঝে, এখানে একটা মইকে আনতভাবে রাখা আছে, এটা তোর মই, এই ল্যাডারটাকে আনতভাবে রাখা আছে, ভালো কথা। এবার কি বলেছে, এমন অবস্থায় বলেছে যে মইটি অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করা আছে, এই কোণটা বলেছে 45 ডিগ্রি, ভালো কথা। এবং বলেছে ভূমি দ্বারা প্রদত্ত ঘর্ষণ বল হলো, এবার ঘর্ষণ বলটা বের করতে হবে ভূমি দ্বারা। দেখ ভাই, মইটার ওজন যদি ডাব্লিউ হয় তাহলে সেই ওজনটা মইটার ভর কেন্দ্র বরাবর কাজ করবে, এটা ফার্স্ট, এটা ওই চ্যাপ্টারে শিখবি, ডান। তাহলে এই বরাবর ডাব্লিউ কাজ করলো। এবার যেহেতু এই বরাবর ডাব্লিউ কাজ করবে, অর্থাৎ এখান থেকে এটা মানে খিসকাবে, মইটা এদিকে সরে যাবে, অর্থাৎ এই বরাবর একটা ঘর্ষণ বল
কাজ করবে সেটা এই একদম এই পয়েন্টে, এই মেঝেতে, এই মেঝে বরাবর, এই বরাবর এখানে 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 করে দিচ্ছি আরও, এই বরাবর একটা ঘর্ষণ বল কাজ করবে। ডান। আর কি, আর যেখানে যেখানে মই ঠেকে আছে সেখানে সেখানে কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল। এখানে মই মেঝেতে ঠেকে আছে তাহলে এই বরাবর কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল N1, আর এখানে মই মেঝেতে ঠেকে আছে তাহলে এই বরাবর কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল N2। তাহলে এই হলো ইত্যাদি ইত্যাদি বলগুলো কাজ করবে। তাহলে কী কী বল কাজ করছে এখানে? এখানে N1 কাজ করছে লম্ব প্রতিক্রিয়া বল এই মেঝেতে ওপর দিকে, এই দেয়ালে এদিকে তার সাথে লম্বভাবে, আর এখানে কাজ করছে তোর ওয়েট, আর এটা হলো তোর ফ্রিকশন। আচ্ছা, আর মইটার দৈর্ঘ্য কত বলেছে? দৈর্ঘ্য বাড়ি, দৈর্ঘ্যটা আমি L ধরে নিলাম, মইটার দৈর্ঘ্যটা পুরোটা ধরে নিলাম L। ডান। এবার প্রশ্ন কি, যে প্রশ্ন হলো ডাব্লিউ জন্য মইকে মোশন মইটি অনুভূতি। আচ্ছা, প্রশ্ন হলো যে পুরো সিস্টেমটাতে মইটা যাতে উল্টে পড়ে না যায় এটা দেখতে হবে। তাই সেই অবস্থাতে ফ্রিকশন কত হওয়া উচিত? যদি ফ্রিকশন মানে ঠিকঠাক না হলে তো মইটা উল্টে পড়ে যাবে তার মানে সব কিছু ব্যালেন্সভাবে থাকবে। সব কিছু ব্যালেন্সভাবে থাকা মানে তোকে এখানে দেখতে হবে যে রৈখিক সাম্য এটাও মেনটেন করতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ঘূর্ণন সাম্য এটাও মেনটেন করতে হবে। ঠিক আছে, এই দুটো যদি মেনটেন হয়ে যায় তাহলেই মইটা এখানে বিন্দাস দাঁড়িয়ে থাকবে। এবার রৈখিক সাম্য মেনটেন করার মানে হলো এখানে যে ফোর্সগুলো কাজ করবে তার মধ্যে যে ফোর্সগুলো অপোজিট হবে সেই অপোজিট ফোর্সগুলো সমান হতে হবে, তাহলে হয়ে যাবে রৈখিক সাম্য। তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা ফোর্স N1 যেটা ওপর দিকে কাজ করছে আর W নিচের দিকে কাজ করছে, তাহলে এই দুটাকে সমান হতে হবে। তাহলে 1 নম্বর W = N1 যদি হয় তাহলে রৈখিক সাম্য মেনটেন, রৈখিক সাম্য মেনটেন। ঠিক আছে। নাম্বার টু এখানে ঘূর্ণন সাম্য দেখতে হবে। ঘূর্ণন সাম্য দেখা মানে এখানে যে বলের ভ্রামকগুলো হবে সেই বলের ভ্রামকের সমষ্টি 0 হবে। কোনো বস্তুর মানে যদি ঘূর্ণন সাম্য দেখতে হয় তার মানে দেখতে হবে ওখানে কোনো বলের ভ্রামক নেই, আর বলের ভ্রামক নেই মানে বল যদি থাকে তাহলে অ্যাপ্লাইড ভ্রামকগুলো টোটালটা 0 হতে হবে। তো এখানে বলের ভ্রামক বের করার জন্য আমাকে একটা আলম্ব কনসিডার করে নিতে হবে। তো সেই আলম্বটা তুই এখানেও কনসিডার করতে পারিস, এখানেও কনসিডার করতে পারি। আমি এখানে কনসিডার করলাম আলম্বটা। ঠিক আছে, এখানে কনসিডার করতে গেলে এফটাই থাকবে না, ফ্রিকশনটা আমার যেহেতু লাগবে সেজন্য আলম্বটা কনসিডার করলাম ওপরে, এইখানে আলম্বটা কনসিডার করলাম। এটা যদি আলম্ব হয় তাহলে ফোর্স কে আছে? N2 আছে, N1 আছে, F আছে, W আছে, এতগুলো ফোর্স আছে। ঠিক আছে, সবটাকেই দেখতে হবে, চেক করতে হবে। প্রথমে যদি আমি N2-র জন্য দেখি, N2-র জন্য দেখ N2 ফোর্সটা আলম্বের উপরেই কাজ করছে, তাহলে বলের ভ্রামক কত হবে? N2 × 0 প্লাস। আচ্ছা, নেক্সট হলো W কথা বল। W দেখ, W যদি এইভাবে কাজ করে তাহলে এই আলম্বের সাপেক্ষে Wটা এইভাবে মইটাকে এইদিকে ঘোরাবে। ঠিক আছে, মানে কি ঘোরাচ্ছে? এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ, তাহলে এটা হলো পজিটিভ W × Wটা কাজ করছে মিডলে, তাহলে ডিস্টেন্স হবে L/2 ফ্রম দ্য আলম্ব। নেক্সট প্লাস W কাজ হয়ে গেল, N2 কাজ হয়ে গেল। নেক্সট N1টা কোন দিকে কাজ করছে? ওপর দিকে। এই আলম্বটা এখানে ধর ওপর দিকে, মানে এটা ক্লকওয়াইজ ঘোরাবে মইটাকে, ফিল করলে দেখ ক্লকওয়াইজ ঘোরাবে, তার মানে এটা নেগেটিভ, তাহলে এটা মাইনাস N1 × L, আলম্ব থেকে পুরো ডিস্টেন্সটা L। নেক্সট আরেকটা থাকলো ফ্রিকশন প্লাস। ফ্রিকশনটা দেখ এদিকে কাজ করছে, তার মানে যদি আলম্ব ধরিস তাহলে ফ্রিকশনটা মইটাকে আবার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবে, মানে প্লাসই হবে, তাহলে F × ফ্রিকশনটাও কাজ করছে L দূরে ফ্রম দ্য আলম্ব ধরেছিস একদম ওই কর্নারে ওপরে, তাহলে এই টোটালটাও তোকে 0 হতে হবে। ব্যাস, এই দুটো কন্ডিশন থেকে তোকে এবার বের করে নিতে হবে এই ফ্রিকশনটার মান কত। ঠিক আছে, এবার এই দুটো অনেকের একটু কঠিন লাগতে পারে, যারা একটু পরে যাবি, একটু পরে আবার এসে ব্যাক করি, সেটা খুবই ইজি লাগবে। ওকে, তো এবার দেখ কন্ডিশনগুলো শুরু করি। তা প্রথমে এটা 0 হয়ে গেল, দ্যাট ইমপ্লাইজ এখানে W × L/2 থাকলো। আচ্ছা, এখানে মাইনাস N1 × L, এবার N1 মানে W আছে, এটা চেঞ্জ করে দিলাম, তো W × L, N1টা এখান থেকে বসিয়ে দিলাম। হ্যাঁ, হলো মাইনাস প্লাস F × L = 0, দ্যাট ইমপ্লাইজ এখান থেকে যদি আমি করি তো W × L/2 বিয়োগ করতে গেলে হবে মাইনাস W × L/2, ওদিক নিচুতে গেলে হবে F × L = W × L/2। কী করলাম? এটা দুটো বিয়োগ করে হবে মাইনাস W × L/2, ওদিক নিচুতে গেলাম, তাহলে প্লাস W × L/2, L কেটে গেল, সো ফ্রিকশন = হবে W/2। ঠিক আছে, ফ্রিকশনের মান হলো W/2, মানে অপশন দেওয়া হলো তোর A। নেক্সট 31 নম্বর কি বলছে? 1 কেজি ভরের একটা বস্তুকে অমসৃণ তলে স্থির অবস্থা থেকে সচল করতে সমান্তরালে যে বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, একটা বস্তু আছে,
একটা বস্তু আছে, বস্তুটা ভর কত 1 কেজি। ওকে, ভালো কথা। একে কি বলছে, অমসৃণ একটা তলে আছে, স্থির অবস্থা থেকে সচল করতে সমান্তরাল যে বল প্রয়োগ করতে হবে, সচল করতে হবে। তাহলে এফ বল প্রয়োগ করবো, উল্টো দিকে কাজ করবে ঘর্ষণ বল এফ, ঠিক আছে। তাহলে সচল যদি করতে হয় তাহলে আমাকে অবশ্যই এফ মানে মাস্ট বি ইকুয়াল টু এফ বা গ্রেটার দেন ইকুয়াল টু এফ হতে হবে। ঠিক, এফটা কি মিনিমাম যদি বলো তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এফ হতে হবে। তারপরে মিনিমাম ঘর্ষণ বল যেটা হবে তার সমান যদি তুমি বল দিতে পারো তাহলে কি চলবো ফিল হবে, ঠিক আছে। সচল করতে, জাস্ট সচল করতে বলা হয়েছে, তাহলে এফ এর মিনিমাম মানটাই চেয়েছে, তাহলে এফ এর মান হবে নাথিং বাট স্মল এফ, আর স্মল এফ ইকুয়াল টু হয় মিউ এন, আর এই বরাবর কাজ করবে এম জি, আর এই বরাবর কাজ করবে এন, তাহলে এন ইকুয়াল টু এম জি, তাহলে মিউ এম জি, তাহলে মিউ কত 0.1, এম কত 1 কেজি, আর জি কত 10, তার মানে 1 নাকি, ও সরি জি এর মান 9.8 ইউজ করেছে, 0.9 যদি ইউজ করি তাহলে এম হলো 1 কেজি, 9.8 গুণ করলে হবে বাই আরেকটা 10, 0.98 নিউটন, 0.98 নিউটন, অপশন এ। নেক্সট 32 বলছে 2 কেজি ভরের একটা মার্বেল ব্লককে 6 মিটার পার সেকেন্ড গতিবেগে বরফের উপর ছেড়ে দিলে 10 সেকেন্ডে তার থেমে যায়, ঘর্ষণ গুণাঙ্ক কত? একই জিনিস। ইউ বলে দিয়েছে তোর 6 মিটার পার সেকেন্ড, ওকে। টাইম বলে দিয়েছে তোর 10 সেকেন্ড, ওকে। এম বলে দিয়েছে তোর 2 কেজি, ওকে। আর চেয়েছে হলো ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। ঘর্ষণ গুণাঙ্ক চেয়েছে আর বলেছে টি সময় পর 10 সেকেন্ড পর থেমে যাবে, অবশ্যই থামবে, 10 সেকেন্ড পর ভিটা হয়ে যাবে তোর 0, ঠিক আছে। 10 সেকেন্ড পর ভিটা হয়ে যাবে 0, এই সময় ঘর্ষণ গুণাঙ্ক কত? তো এই সময় যে রিটার্ডেশন কাজ করে বা মন্দন কাজ করে সেটা হলো মিউজি, 500 বার করালাম। তাহলে এবার যেহেতু টাইম দিয়েছে তো টাইম দিয়ে ইকুয়েশন ইউজ কর, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এটি হয়ে গেল। ভি কত 0, ইউ হলো 6 মাইনাস এ হলো মিউ জি, আর টি হলো 10, তাহলে মিউ জি 10 ইজ ইকুয়াল টু 6, দ্যাট ইজ মিউ ইকুয়াল টু 6 বাই জি মানে 10 ইন্টু 10 মানে 100, 0.06, অপশন ডি। নেক্সট 33 কি বলছে ব্ল্যাক? বলছে চিত্র অনুযায়ী অনুভূমিক তলে অবস্থিত 10 কেজি ভরের একটি ব্লককে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে একটি বল এফ দ্বারা টানা হচ্ছে। ব্লক ও অনুভূমিকের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউএস ইকুয়াল টু 0.25। এফ বলের যে মানের জন্য ব্লকটি ঠিক গতিশীল হওয়ার উপক্রম হবে তা হলো, মানে গতিশীল হয়নি, গতিশীল হওয়ার উপক্রম হবে, মানে এখানেও সমস্ত ফোর্সগুলোর নেটটা কিন্তু 0 হবে, হ্যাঁ। তাহলে এখানে এটা হলো এফ দেওয়া হয়েছে, এই অ্যাঙ্গেলটা হলো 30 ডিগ্রি, ঠিক আছে। এবার কি জানতে চেয়েছে? এফ এর মানটাই জানতে চেয়েছে। মিউ কত আছে? মিউ হলো, আচ্ছা এগুলো লিখে নি, একটু পরে কাজে লাগবে। এম দেওয়া আছে তোর 10 কেজি, আর মিউ দেওয়া আছে তোর 0.25, মিউ বেস দেওয়া আছে 0.25, আর জি এর মান 10, ঠিক আছে। ওকে ডান। তাহলে এদিকে এফ কাজ করছে, ভালো কথা। তাহলে এদিকে কাজ করবে এফ কস 30, আর এই বরাবর কাজ করবে এফ সাইন 30, ঠিক আছে। এই বরাবর কাজ করবে এম জি, এই বরাবর কাজ করবে লম্ব প্রতিক্রিয়া বল এন, এই বরাবর কাজ করবে ফ্রিকশন এফ। এবার যেহেতু জাস্ট গতিশীল হওয়ার উপক্রম হয়েছে, গতিশীল হয়নি, সব দিকে নেট ফোর্সগুলো 0, তাহলে এদিকে ফ্রিকশন এফ ইকুয়াল টু হবে এফ কস 30, আর এদিকে এম জি ইকুয়াল টু হবে এন প্লাস এফ সাইন 30, বুঝতে পারলি? এবার কিন্তু এফ সাইন থিটা এন এর দিকে লেগেছে, ঠিক আছে, নিচে খালি এম জি আছে, তাহলে খালি এম জি ইকুয়াল টু ওদিকে এন প্লাস এফ সাইন 30, সলভ ইট, ইউ গেট ইয়োর এফ ফোর্স কত হবে। শুরু করি। তাহলে আমার এই এফ মানে আবার লিখতে পারিস তুই মিউ এন ইকুয়াল টু এফ কস 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এফ কস 30 ডিগ্রি হলো মিউ এন ওদিককার, ওকে। তাহলে এখান থেকে তুই যদি এনটা বার করিস তাহলে এটা হবে এফ কস 30 মানে কত? কস 30 মানে √3/2, √3/2 মিউ, ওকে। এখানে পুট করে দে। তাহলে এম কত 10, জি কত 10 ইকুয়াল টু এন কত এফ √3
বাই 2 ইন্টু 0.25 প্লাস এফ সাইন 30 কত হাফ। ওকে, নেক্সট এদিকে হলো এফ রুট 3 বাই তো 0.25 এর ডবল করতে গেলে 0.5 ইন্টু এফ বাই 2, এটা হাফ করতে গেলে এফ 2 রুট 3 প্লাস এফ বাই 2, তাই তো? তাহলে দিকে গেল এদিকে 100, দ্যাট ইমপ্লাইজ এফ কমন নিতে গেলে হাফ প্লাস 2 রুট 3 এদিকে 100, তাহলে এফ ইজ ইকুয়াল টু 100 বাই 0.5 প্লাস 2 রুট 3 ক্যালকুলেশন করতে হবে একটুটা, 2 রুট 3 2 ইন্টু রুট 3.4 বলছে, আমি একটা বার দেখিনি, শুধু রুট 3 দিয়ে রুট 3 1.7 ইন্টু 2 3.4 ঠিকই ছিল, 1.7 ইন্টু 2 মানে 3.4, তাহলে এটা হলো 100 নাকি 100টার দিকে হবে তো, বাই 100 বাই হচ্ছে, হ্যাঁ 100 বাই এদিকে 3.5ই ভাবলাম, তাহলে 5 আর 0.5 ছিল 4, তাহলে 4 25 100, তাহলে 25 পয়েন্ট সামথিং, 25-এর দিকে অপশান দেখতে হবে, 25.2 অপশান সি। ঠিক আছে, চল নেক্সট, লাস্ট বাট নট লিস্ট, একটা ছবি দেওয়া আছে দেখো, যদি তলটি 8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে চলমান হয় তবে ভূমি সাপেক্ষে ব্লকটির ত্বরণ কত হবে? আচ্ছা, তলটাই এখন 8 মিটার পার সেকেন্ড স্কোয়ারে চলছে, তাহলে অবভিয়াসলি এদিকে একটা ফ্রিকশন কাজ করবে, ঠিক আছে? এবার তলটা যেহেতু চলছে, সো তলটা চলার দরুন একটা ফোর্সও কাজ করবে, এটা 1 কেজি। তো এবার জানতে চাইছে বস্তুটার কি, তাই তো, বস্তুটার ভূমি সাপেক্ষে কি ত্বরণ হবে, তার আগে দেখতে হবে বস্তুটার ভূমি সাপেক্ষে ফোর্স কত, ঠিক আছে? আচ্ছা, বস্তুটার তলটা 8 মিটার পার সেকেন্ডে চলছে, তলটা, তার সাথে বস্তুটা অ্যাটাচ হয়ে আছে, তাহলে বস্তুটাও চলছে, তাহলে বস্তুটার উপর সামনের দিকে যদি ফোর্স দেখো তাহলে এফ ইকুয়াল টু হবে এম হলো 1 কেজি আর এ হলো 8, মানে 8 নিউটন, এটা হলো সামনের দিকে ফোর্স। ওকে, ভালো কথা। পিছন দিকে কাজ করছে ঘর্ষণ বল এফ, ঘর্ষণ বল কত হয়? ঘর্ষণ বল হয় মিউ এন, দ্যাট ইজ ইকুয়াল টু মিউ এম জি, তাহলে মিউ কত, মিউ তো বলে দিচ্ছি কিছু, 0.6 মিউ ইকুয়াল টু 0.6 ইন্টু এম কত 1 আর জি কত 10 ধরে নিলাম, তাহলে 6 10 6 হয়ে গেল 6 নিউটন। তাহলে সামনে বরাবর বল কাজ করছে বস্তুটার উপর 8 নিউটন, পেছন দিকে কাজ করছে ঘর্ষণ 6 নিউটন, তাহলে বস্তুটার ত্বরণ এ ইকুয়ালটা হবে এফ মাইনাস এফ বাই বস্তুটার এম, তাহলে এফ কত 8 মাইনাস 6 বাই এম কত 1, দ্যাটস ইকুয়াল টু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হবে বস্তুটার ত্বরণ তলটার সাপেক্ষে। অপশান নেই এবং অদ্ভুতভাবে এর অ্যান্সারটা দেওয়া হচ্ছে যে কোনো বিকল্পই সঠিক নয়, কিন্তু এরকম একটা অপশান দিতে হয় যে কোনো বিকল্প সঠিক নয়, অপশান ডিতে সেরকম দেওয়া উচিত ছিল কিন্তু দেয়নি, তার মানে এখানে হবে কোনো বিকল্প সঠিক নয়। তো এই হলো আমাদের 34 অবধি কমপ্লিট হয়ে গেল নতুন বইয়ের এমসিকিউ। আর তোমরা এরপরে বৃত্তীয় গতির যতটি করানো রয়েছে আগের, তারপরে যেটুকু বাকি থাকলে সেটা আমরা খুব তাড়াতাড়ি দিয়ে প্লেলিস্টগুলো গুছিয়ে দেবো, ঠিক আছে? দেখতে থাকো, ডিসক্রিপশনে সমস্ত প্লেলিস্ট আছে, তাছাড়া এখন এন্ড স্ক্রিনও আসবে, দেখো। চলো, টাটা।